সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুবর্ণ মৌসুমী ব্লগ। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কেদারনাথ ব্লগ। তো লেট না করে চলো শুরু করা যাক। জেঠিমা এখানে তো বন্ধুরা শুরু করা যাক আজকের ব্লগ। তো আমরা এখন হরিদ্বার স্টেশনে চলে এসেছি। তো আজকে তোমাদের হরিদ্বার টু হরিদ্বার ব্লগটা আমরা দেখাবো। তো হরিদ্বারে নেমেই আমরা কিন্তু রেনকোট কিনে নিয়েছি। হ্যাঁ, কারণ এই রেনকোটটা নেওয়াটা খুব জরুরি। যত উপরে যাবে দাম তত বাড়বে। 50 টাকা করে রেনকোট। আর এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িটা করে আমরা উপরে যাব। হরিদ্বার থেকে বেরিয়ে 6 নম্বর গেট থেকে কিন্তু তুমি এখানে গাড়ি, বাইক, স্কুটি সব কিছু রেন্টে পেয়ে যাবে। টোটাল ডিটেলস, নাম্বার সব কিছু আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা আগে থেকে গাড়ি বুক করে নিতে পারো। স্টেশনে 6 নম্বর গেট থেকে বেরোলেই অনেক এরকম ট্যুর ট্রাভেলসের কোম্পানি রয়েছে যেখানে বুকিং তোমরা করে নেবে। আর আমরা যেখান থেকে বুক করেছি তার কন্ট্যাক্ট নাম্বার আমরা ডিসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ গাড়ি অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো আমরা যাব সোনপুরাগ, এবং সোনপুরাগ যাওয়ার রাস্তাতেই তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে হরিদ্বারের বাস স্ট্যান্ড। যে বাস স্ট্যান্ড করেও বাস করেও তোমরা কিন্তু যেতে পারো সোনপুরাগ, এবং বাসের ভাড়া কিন্তু অনলি 80 টাকা। আর শেয়ারিং গাড়ি যেগুলো যাচ্ছে, শেয়ারিং গাড়িগুলোতে তুমি বিভিন্ন রকম ভাড়া পাবে, যেমন 800 থেকে 1200 টাকার মধ্যে পার হেড তুমি পেয়ে যাবে। এবার যেরকম গাড়ি নেবে, তোমরা যদি 4 বন্ধু যাও তোমাদের ওই 4 সিটারের গাড়িগুলো পেয়ে যাবে, এবং যদি তোমরা একটু বড় গাড়িতে 6 জন যাও তাহলে তোমরা এসইউভি পেয়ে যাবে। তো সেই গাড়িগুলো করে তোমরা যেতে পারো। তো এক একটা গাড়ির এক এক রকম মোটামুটি রেট হয়। তো 800 থেকে 1200 টাকার মধ্যে পার হেড তোমরা গাড়ি করে শেয়ারিংয়ে যেতে পারবে। আর পার্সোনাল কার যদি তুমি ভাড়া করো তাহলে হচ্ছে 6000, বড় গাড়ি 6000, আর ছোটো গাড়িগুলো 4500 থেকে 5000 টাকা তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে। 4 ধামের মধ্যে যে কোনো একটা জায়গায় নিয়ে যাবে। লাইক কেদারনাথ গেলে তোমার কেদারনাথ নিয়ে যাবে, বদ্রীনাথ গেলে শুধু বদ্রীনাথ নিয়ে যাবে। তো বেসিক্যালি সবাই কেদারনাথটা টার্গেট করে যায়। তো কেদারনাথের ওই একটা জায়গার ভাড়া কিন্তু শুধু তোমাকে ছাড়তে ওই টাকাটা নিয়ে নেবে। তো আমার মতে নট বাস আর নট পুরো একদম ওই একটা পুরো গাড়ি বুক করে নেওয়া, আমার মনে হয় যে একটু শেয়ারিংয়ে যাওয়াটাই বেস্ট অপশান। শেয়ারিং গাড়ি করে নেওয়া, কারণ বাঘগুলো এমন তোমরা রাস্তাতে দেখতেই পাচ্ছ, সেই বাঘগুলোতে কিন্তু বাসে একটু রিস্কি থাকে। আর আমরা এখানে একটা সাইট সিন করে নিয়েছি। এটা হচ্ছে অলকানন্দা নদী আর ভাগীরথী নদীর মিশ্রণ জায়গা। তো এখানে তোমরা 2 রকম নদীকে দেখতে পাচ্ছ। মিশ্রণ হচ্ছে 2 রকম কালার, ওয়াটারের কালার রয়েছে, বাট একসাথে পাশাপাশি যাচ্ছে কিন্তু মিক্স হচ্ছে না। সোনপ্রয়াগ যাওয়ার পথে এরকম অনেক সাইট সিন রয়েছে যেখানে তোমরা হল্ট করতে পারো। ড্রাইভারের সাথে একটু কথা বলে নিলে ওরাই সাইট সিনগুলো করিয়ে দেবে। এরপর এটা হচ্ছে ধারী দেবী টেম্পল। আর এই ধারী দেবী আমাদের এই উত্তরাখণ্ডের 4টে ধামকে রক্ষা করে থাকে, এটাই এখানে প্রচলিত রয়েছে। আমরা সময় পাইনি বলে ওপর থেকেই আমরা টেম্পলটা দেখেছি। তোমাদের হাতে সময় থাকলে তোমরা এই টেম্পলের নিচে গিয়েও দেখতে পারো। তো তোমরা সিনারিটা তো দেখতেই পাচ্ছ, কতটা সুন্দর মনোরম একটা পরিবেশ, তোমার মন জুড়িয়ে যাবে দেখলে। তো হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে রাখি, হরিদ্বার টু সোনপুরাগ যেতে কিন্তু গাড়িতে 8 থেকে 9 ঘন্টা লেগেই যায়। আর রাস্তা যদি জ্যাম থাকে তো তাহলে কিন্তু 12-13 ঘন্টাও লাগতে পারে। তো শেয়ারিং গাড়িগুলো কিন্তু অনলি সোনপুরাগ অবধি যায়, সেটা কিন্তু তোমার গৌরীকুণ্ড অবধি যাবে না। বাট তুমি যদি পার্সোনাল কোনো গাড়ি নিয়ে থাকো তো সেইটা কিন্তু তোমার একদম গৌরীকুণ্ড অবধি যেতে পারে। তো আমরা যেহেতু সোনপুরাগ অবধি যাচ্ছি, কারণ আমরা শেয়ারিং গাড়ি নিয়েছি, তো সেই কারণে আমাদের হাতে খুব একটা টাইম ছিল না, তাই আমরা বেশিক্ষণ কোনো জায়গাতেই কোনো স্পটেই আর কি আমরা দাঁড়াতে পারিনি সেইভাবে। তো আমরা এই শেয়ারিং গাড়িতে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে জেঠিমা, আমাদের দাদা, ড্রাইভার দাদা খুবই ভালো গাড়ি চালিয়েছে, আমাদেরকে খুব হেল্পও করেছে। আর সাথে আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল। আর এই হলো সেই কেদারনাথের মন্দির, যেখানে আমরা যাব। তো যেতে যেতে একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই ভাবো যে কেদারনাথ বিশাল টাফ, কেদারনাথ যাওয়া যাবে না। কেদারনাথ হ্যাঁ অবশ্যই, যদি সত্যিকারের মন থেকে ভগবানকে ডাকো তো ভগবান তোমাকে নিয়ে যাবে। কিন্তু এইসব ছাড়ার পরও একটা কথা তোমাকে বলি, আমি এখানে যাওয়ার সময় এখানে এসেছি, আমি আর মৌসুমি একা। আসার কথা 6 জনের ছিল, সেখান থেকে 2 জন এসে দাঁড়িয়েছি। আমি আসার আগ অব্দিও ভেবেছিলাম আমি যাবো না, কিন্তু তাও আমি বলছি মনের জোরে অনেকটা চলে এসেছি। তো আসার পরে এখানে অনেকের সাথে আলাপ হলো, অনেকের সাথে দেখা হলো। সেখান থেকে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, এই ভাইটা। তো এই ভাইটা আসাম থেকে একা চলে এসছে। এবার আমরা তো ভাবি অনেকে টিম না হলে যেতে পারবো না, তো ভাইটা একা এসছে। তো ভাইটার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। ভাই তুমি বলো
तुम जो अकेला आ गया, अगर मन में अगर श्रद्धा है, भगवान के ऊपर विश्वास है, तो आप कहीं पे भी चढ़ सकते हो। सुन लिया ना, बस कोई ताप नहीं है, और साथ में सब लोगों को मैं मिल ही गया है, ऊपर वाला दे ही देता है किसी ना किसी को। बात तो सही है, बस वही है, अकेला नहीं हूँ अभी। हाँ। और साथ में अभी हम एक टीम बन गया। आइए सब लोग आइए, आप लोग भी आइए, मतलब एक्सप्लोर कीजिए, भगवान का दर्शन कीजिए। ये केदारनाथ है, एक बार तो आना ही चाहिए लाइफ में। वो बस बुलावा आना चाहिए बस। बस। ऐसे ना पैसा ना कुछ नहीं, कुछ बस नहीं। वो अगर बुलाएगा तो आप। हर हर महादेव। তো আজ এখানে 4টে বোতল জল নিয়ে নিলাম, কারণ যত উপরে যাবো তত দাম বাড়ছে। নিচে 20 টাকা ছিল, এখানে 25 টাকা করে নিল, 25 টাকা। আর যত উপরে যাবো 50 টাকা 100 টাকা। তো কালকের জন্য দুটো নিয়ে নিয়েছি, কারণ উপরে গিয়ে কেদারনাথের মন্দিরে 100 টাকা করে জল, তো যতটা সেভ করে চলা যায়। তো এগুলো একটু তোমরাও যখন আসবে এগুলো একটু দেখে নেবে, যে নিচ থেকে যতটা পারবে মানে ক্যারি করে নিয়ে যাবে, ব্যাস এটাই ব্যাপার। হ্যাঁ, কথা বলতে বলতে ভুলে গেছিলাম যে এটা কিন্তু সত্যি কথাই, যে তুমি নিচ থেকে যত উপরে উঠতে থাকবে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু চড়া হতে থাকবে। একদম ভিডিওর প্রথমেই দেখেছি আমরা কিন্তু রেনকোট কিনছিলাম, তো আমরা রেনকোট কিন্তু 50 টাকায় কিনেছি, যেটা ওয়ান টাইম, সেটা হচ্ছে হরিদ্বার স্টেশন থেকে। যত উপরে তুমি যেতে থাকবে তো তখন তুমি যদি রেনকোট কেনো, তো সেই রেনকোটগুলোর দাম কিন্তু অনেক চড়া দামে পরিণত হবে, মানে 150-200 টাকায়। তাই যাওয়ার সময় কোনো রিস্ক না নিয়ে রেনকোট কিন্তু 50 টাকায় নিয়ে যাবে, কারণ লাগলে লাগলো, না লাগলে না লাগলো। তো যাই হোক, আমরা মানে আলটিমেটলি পৌঁছে গেছি সোনপুরাগে। তো আমরা একটা রুমও নিয়ে নিয়েছি, আর এই সামনে যে জায়গাটা হাত দিয়ে দেখাচ্ছি সেইটা হচ্ছে রেজিস্ট্রেশনের জায়গা। তো আমাদের একদম রুমটা নিয়েছি রেজিস্ট্রেশন যেখানে হয় তার অপোজিটেই। এই হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই জেঠু জেঠিমার সাথে আমরা রুমটা শেয়ার করেছি, যে আমাদের গাড়িতে এই যে জেঠু জেঠিমার সাথে আলাপ হয়েছিল, সেই জেঠু জেঠিমার সাথে আমরা রুমটাতে একসাথেই নিয়েছি, কারণ এই রুমে পার হেড ভাড়া 300 টাকায় পেয়ে গেছি। মানে এই সোনপুরহাট থেকে গৌরীকুণ্ড বলো আর কেদারনাথের মন্দির বলো, পুরো জায়গায় কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, এখানে দুজনের রুম কিন্তু তোমরা খুব একটা পাবে না, মানে থাকতে পারো বাট 4 জনের টাকা দিয়ে তোমাদের থাকতে হবে। তো শেয়ারিংয়ে একটুখানি বেস্ট হয়, তো সেইভাবে চেষ্টা করবে অ্যাটলিস্ট 4জন-6জন যাওয়ার কেদারনাথে। তো সেখানে তোমাদের একটু বাজেট ফ্রেন্ডলি হবে, যেমন আমাদের 300 টাকা করে পার হেড পড়েছে, দুটো ফ্যামিলি মানে 600 টাকা 1200 টাকায় রুম। তো আমরা একটু বেরিয়ে গেছি খাবার খেতে, আর একদম তার অপোজিটে, মানে আমরা যেখানে থাকছি তার অপোজিটেই এইটা হচ্ছে আমাদের হোটেল, যেটা হচ্ছে আশিয়ানা হোটেল। এই আশিয়ানা হোটেলের নাম্বারও আমি তোমাদেরকে দিয়ে দেবো, আমার ডিসক্রিপশানে তোমরা আশিয়ানা হোটেলের ডিটেলস পেয়ে যাবে। এখানে তোমরা কিন্তু 4 জনের রুম মাত্র 1200 টাকায় পেয়ে যাবে, মানে 300 টাকা করে পার হেড। আর অপোজিটেই আমরা খাবার খাচ্ছি, রাতের খাবার দেখতেই পাচ্ছ। আর হরিদ্বার এসে, সোনপুরাগ এসে তোমরা কিন্তু কোনো ননভেজ খাবার পাবে না, পুরোটাই ভেজ খাবার পাবে। আর ভেজ খাবার তোমাদেরকে খেতে হবে, তো যেরকম খাবার, আর এখানেও 200 টাকার মধ্যে সব খাবার পেয়েছি। তো যাই হোক, আজকে সেই দিনটা চলে এসছে, যে দিনটায় আমরা এখন কেদারনাথ রওনা হব। এটা পরের দিন সকাল আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে এখন আমরা রওনা হচ্ছি। তো চলো আজকে তোমাদের দেখাবো রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। তো যেখানে রেজিস্ট্রেশন হয় এইটা হচ্ছে এই জায়গাটা, মানে আমাদের হোটেলের ঠিক অপোজিটে। এইখান থেকে যাওয়ার পর তোমরা এখানেই রেজিস্ট্রেশনটা হবে, মানে অনলাইনে তোমাদের কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে, এবং অনলাইনে কোথায় কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। মানে অনলাইনে তুমি গিয়ে লিখবে যে উত্তরাখণ্ড চারধাম যাত্রা, তো তোমার যে সাইটটা ওপেন হবে সেই সাইটে তুমি ডিটেলস ভরতে হবে, যে কীভাবে তুমি ওখানে যাবে না যাবে, মানে কবে কোন ডেটে যাচ্ছ, কোন ডেটে যাবে। তো সেইটার জন্য বিভিন্ন রকম ভিডিও অনেকে ছেড়েছে, সেইটা দেখে দেখে তোমরা করতে পারো, সেটা নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি। তো আমি কিন্তু অনলাইনেই করে রেখেছিলাম, এটাই সেই অনলাইনের, মানে যেটা আমি প্রিন্টটা নিয়ে গেছিলাম, সেই প্রিন্টটা জাস্ট এখানে স্ক্যান হবে, যেটা তোমাদেরকে কেউ দেখায়নি যে কীভাবে স্ক্যান ফ্যান করে কি এই। তো তোমাদেরকে এখানে অনেক সময় ভিড় থাকে, তো আমরা যেহেতু অক্টোবর মাসে গেছি তো একটু ফাঁকা ছিল, তো তোমাদেরকে এভাবে দেখাতে পেরেছি। তো এইভাবে জাস্ট স্ক্যান করে নিল, তো স্ক্যান করলেই ওরা পুরো ডিটেলসটা পেয়ে গেলো, যে আমরা কোন ডেটে আমরা উপরে উঠছি আর কোন ডেটে নিচে নামবো। তো ডিটেলস এখানে এটা ভরা আছে। এবার আমরা যেহেতু পায়ে হেঁটে যাচ্ছি, তো আমাদের এখানে কোনো হেলিকপ্টার দেওয়া নেই। যদি হেলিকপ্টার থাকতো তাহলে এখান থেকে হেলিপ্যাড গ্রাউন্ডে গিয়ে আমাদের যেতে হতো। আর এবার আমাদের রেজিস্ট্রেশন করার পর আমরা হেঁটে আমাদেরকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য আমাদেরকে গাড়ি ধরতে হবে। তো ঠিক যেখানে রেজিস্ট্রেশন হয় তার থেকে সোজা একটু এগিয়ে আসলে একটা ব্রিজ পাওয়া যায়, এই ব্রিজটাকে ক্রস করলে এখানে গৌরীকুণ্ডের গাড়ি দাঁড়িয়ে থাকে। এই ব্রিজটা তোমাদের দেখিয়ে দিয়ে, আর সামনেই গাড়ি, এই দেখতে পাচ্ছ মৌসুমি হাত নাড়াচ্ছে। তো আমরা হেঁটে যাচ্ছি এই ব্রিজের উপর দিয়ে, গিয়ে আমরা এখন গাড়িটা এখান থেকে ধরবো। তো এই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড এই গাড়িগুলোই যায়, টাটা সুমো এগুলো। তো পার হেড 50 টাকা করে এখানে ভাড়া নেবে, আর তোমাকে 15 মিনিটের মধ্যে গৌরীকুণ্ড পৌঁছে দেবে। তো রাস্তা তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, খুব একটা খারাপ নয়, চওড়া রাস্তাই আছে, তার সাথে এখানে ঘোড়াও চলতে থাকে। সো ওভারঅল রাস্তা একটু ভাঙাচড়া বাঁধানো নয়,
বাট সেফলি ওরা সাবধানে সেইভাবেই দায়িত্ব সহকারে তোমাকে পৌঁছে দেবে গৌরীকুণ্ড। তো এই গৌরীকুণ্ড থেকে তোমরা অবশ্যই লাঠি নিয়ে নেবে। আমরা এখানে দুটো দুটো করে নিয়েছিলাম, কারণ দুটো লাঠিতে সাপোর্ট তুমি বেশি ভালো পাবে, বেশি ব্যালেন্সটা তোমার বেশি ক্যারি করতে পারবে। কারণ অনেকেই তোমাদেরকে বলবে যে একটা লাঠি মানে ওকে তোমার এনার্জির জন্য, বাট আমি বলবো দুটো লাঠি নিলে তোমরা বেশি সাপোর্ট পাবে, তোমাদের ব্যালেন্সটা ভালো থাকবে। তো আমরা ট্রেকিংটা শুরু করার আগে কিছু ফুডস ক্যারি করার প্ল্যানিং করছিলাম, তো একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের এখানে আমরা শেয়ার করছি। তো তোমরা যখনই এখানে আসবে চেষ্টা করবে যে বাইরের উল্টোপাল্টা জিনিস খাবার থেকে একটুখানি ফ্রুটস নিয়ে নেওয়ার। খেজুর আর কলা নিলাম, আগেও নিয়ে আসতে পারতাম, কিন্তু কি হতো এতে সমস্যা হতো যে এটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এবার আমার আজকের দিনের জন্য চলার জন্য লাগবে, এখানে একটু বেশি দাম হবে, কিন্তু বেশি দাম হলো তোমাকে এখান থেকে নিতে হবে। আমি খেজুর নিলাম একটা, এরকম খেজুর আর কলা নিলাম 6টা, দুটো মানে 150 টাকা নিয়েছে, বাট এতে আমাদের অনেকটা হয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যত উপরে তোমরা যাবে তোমাদের খাবারের দামও কিন্তু ততটা বাড়তে থাকবে। তো চেষ্টা করো গৌরীকুণ্ড থেকে একটু খাবার হালকা করে খেয়ে তারপরে রওনাটা শুরু করা। যেমন আমরা দুটো ম্যাগি নিয়ে নিয়েছিলাম, তো আর এখানে পার প্যাকেট ম্যাগির দাম 50 টাকা। তো তোমাদেরকে অনেকে বলে যে 200 টাকা ম্যাগির দাম, তো 200 টাকা ম্যাগির দাম নয়, ম্যাগিটার পার প্যাকেট দাম হচ্ছে, যেটা আমরা এখানে 14-15 টাকা, সেটা ওখানে হচ্ছে 50 টাকা। এবার তোমরা দুটো ম্যাগি নেবে, তো 4টে ম্যাগি টোটাল নিলে 50 টাকা করে, তো সেটা 200 টাকা হবে। তো আমরা 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছিলাম, 2 প্যাকেট ম্যাগি খেয়েছি, খেয়ে এবার আমরা মানে এখান থেকে রওনা শুরু করেছি। আর এইখানটা হচ্ছে ঘোড়া স্ট্যান্ড, প্রচুর ঘোড়া যাচ্ছে। আর একটা কথা বলি, তোমাদেরকে কিন্তু প্রচুর বিরক্ত হবে যাওয়ার সময় এই খচ্চরগুলো, অ্যাকচুয়ালি ঘোড়া নয়, এরা ম্যাক্সিমাম সব খচ্চর, একটা দুটো ঘোড়া রেয়ার ঘোড়া আছে, বাট ম্যাক্সিমামই খচ্চর। আর এইটা হচ্ছে গৌরীকুণ্ড থেকে ঠিক এখানে একটা গেট আছে, মানে কিছু তোমার 2 থেকে 3 কিলোমিটার গৌরীকুণ্ডের ওই মার্কেট থেকে 2 থেকে 3 কিলোমিটার হাঁটার পরে এই গেটটা পাবে। গেটটা ক্রস করার পর এরকম অনেক অনেক দৃশ্য তোমরা দেখতে শুরু করবে এবং রাস্তা দিয়ে হাঁটতে থাকবে আর তোমরা দৃশ্য দেখতে। আর আমরা বারবার যেতে যেতে শুধুমাত্র ওই যেখানেই দেখা যাচ্ছে ওই বড়ফালা পাহাড়টা, সেটাই আমরা দেখার চেষ্টা করছি, কারণ আমরা জানি ওইখানে গেলে আমার বাবার দর্শন পাবো। তো অনেকটা হাঁটা পথ, কারণ আমরা পুরোটা হেঁটে গেছি, আর প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাবো ছোট থেকে ছোট করে, যে কিভাবে তোমরা যাবে প্রত্যেকটা জায়গা। এবং একটাও তোমাদেরকে শেয়ার করে রাখি, যে একবারে অনেকটা হেঁটে রেস্ট নেবে না, তাহলে তোমাদের কষ্ট বেশি হবে। তাই তোমরা কি করবে, মোটামুটি 30 পা হাঁটার পর, মানে 30টা পা কাউন্ট করার পর তোমাদের মোটামুটি ওই 20 থেকে 25 সেকেন্ডের একটা গ্যাপ নেবে, ঠিক আছে? তাহলে কি তোমাদের ওইভাবে হাঁপিয়ে যাবে না, ওই না হাঁপিয়ে তোমরা এগোতে থাকবে। আর হ্যাঁ, একটা কথা তো ঠিক, মানে তোমরা এই যে দৃশ্যটা না, মানে একটা বাবার একটা অদ্ভুত স্পিরিচুয়াল জিনিস আছে, মানে এই বাবার টানে তুমি যখন হাঁটবে 4 থেকে 5 ঘন্টা হয়ে যাবে, তোমার মনে হবে যেন আধ ঘন্টা হেঁটেছো। তো আমরা এরকম হাঁটছি, এরকম হেঁটে হেঁটে যাচ্ছি এবং সুন্দর সুন্দর দৃশ্য অনুভব করছি। এখানে দেখতে হবে প্রচুর প্রচুর খচ্চর আর এরকম অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য। এখানে আমরা অনেক ভিডিও করতে করতে গেছি, কারণ তোমাদেরকে দেখছি। তো গাইস, দেখতে পাচ্ছ তো জায়গাটা জাস্ট মানে অসাধারণ, সত্যি বলছি গাইস, মানে একটা অসাধারণ দৃশ্য। যদি তোমরা এটাকে না নিজের চোখে দেখো, না নিজের পায়ে যাও, তোমরা একটা বিশাল জিনিস মিস করবে। রাস্তাটা একটু টাফ থাকে, বাট এটা নয় যে যাওয়ার মতো না, তাহলে এত লোক যাচ্ছে কি করে, তাই না? আর একটা জিনিস, ব্যাগ যতটা পারবে হালকা নেবে, ব্যাগ হালকাতে বেশি তোমাদের যেতে সুবিধা হবে, এটাই বলছি। অসাধারণ দৃশ্য গাইস, অসাধারণ। হবে না, কি বলছো? সিরিয়াসলি পায়ে হেঁটে যদি না যাও, এই এক্সপেরিয়েন্সটা, এই রিয়েলাইজেশনটা হবে না, কোনোভাবেই সম্ভব না। এই জায়গাটা আমরা একটু রেস্ট ফেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে গিয়ে এতটা গরম লাগছে গাইস, কি বলবো, মানে মারাত্মক লেভেলে গরম লাগছে। যতটা ভেবে এসেছিলাম, যেখানে যেহেতু দেখেছি মাইনাস, তো অ্যাকচুয়ালি এটা সূর্যের পর হয়, মানে সূর্য ডোবার পর হয়, সূর্যের পর মিনস সূর্য ডোবার পর, তো হয়তো রাতে পাবো। তো আমি জিনিস নিয়ে এসেছি, কিন্তু এতটা গরম লাগছে, দেখতে হচ্ছে হাতা হাতা গুটিয়ে নিয়েছি, মানে পুরো অলমোস্ট ঘামিয়ে গেছি ভিতর থেকে। এতক্ষণ তোমরা দেখছিলে জ্যাকেট পরে উঠছিলাম, তো জ্যাকেটটা খুলে দিয়েছি। অক্টোবর মাস ভেবেছি এখানটা প্রচণ্ড ঠান্ডা হবে ওঠার সময়, হয়তো যেটা ভেবে নিয়ে এসেছি, কিন্তু ব্যাগটা অনেকটা ভারী হয়ে গেছে, একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, তাও কারণ একটু বাদেই লাগবে।
কিছুটা যেতে যেতেই তোমরা কিন্তু রাস্তায় মাঝে মাঝেই এখানে অনেক ওয়াশরুম পেয়ে যাবে, যেখানে মানে ছেলে মেয়ে উভয়ের জন্য ওয়াশরুম করে দিয়েছে। এটা খুবই গভর্নমেন্ট ভালো কাজ করেছে। এবং আমরা এখান থেকে একটু মানে রেডবুল কিনেছিলাম মজার জন্য। অ্যাকচুয়ালি এই রেডবুলের কোনো মানে কেনার দরকার নেই, রেডবুল অনেক দাম, ওখানে 200 টাকা নিয়ে নেবে একটা রেডবুল। বাট আমি জাস্ট ওই মানে একটু শখের জন্য একটু মানে যাচ্ছি ঘুরতে, মানে এরকম হয় না, একটু শখে বসে কিনে নিয়েছি। তোমরাও ওই শখের বসে অনেক কিছুই অনেক ভুল করবে, সেটা আমরাও জানি। বাট তাও বলে রাখছি যে অ্যাজ এ ভিডিও করে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি সেটাই বলছি। উল্টোপাল্টা জিনিসে খরচা করে কোনো লাভ নেই। আর এরকম যে আমাদের এখানে তারকেশ্বরের মন্দির বা বড় কাছারির মন্দিরে সবাই এরকম বাঁক নিয়ে যায়, এখানেও পাহাড়ি এরিয়ার লোকরা তারা কিন্তু এইভাবে যায়। আর যেতে যেতেই তোমরা দেখতে পাচ্ছ যে ওই যে পাহাড়টা আমাদের ওইখানে পৌঁছতে হবে যাওয়ার জন্য। তো অনেকটা বাকি রাস্তা যেতে হবে, অনেক ধৈর্য নিয়ে যেতে হবে, কারণ একটা সময় আসার পর তোমার আর পা চলবে না, শরীর দেবে না, মন আটকে যাবে, মনে হবে যে আমরা এবার খচ্চরে উঠে পড়ি। আর সব সময় এই লোকগুলো তোমাদেরকে ইনসিস্ট করবে অনেক দূর অনেক দূর অনেক দূর, যাতে তুমি বারবার মানে তোমার মাইন্ডে স্ট্রাইক করে যে খচ্চর উঠে যেতে, যাতে তুমি খচ্চর উঠে যাও। বাট গাইজ আমি আবারও বলছি, এই ভুলটা তোমরা করবে না। পায়ে হেঁটে যাওয়াতে যে পুণ্যটা হয়, সেই পুণ্যটা কোনো জীবকে কষ্ট দিয়ে উপরে ওঠাটা কোনো পুণ্যের হয় না। যদি একদম না পারো চেষ্টা করো হেলিকপ্টারে যাওয়ার, বাট তাও মানে কোনোভাবে কোনো জীবকে কষ্ট দিয়ে উঠো না, সেটা তো তোমার পুণ্যর থেকে ভুলটাই হয়ে যাবে। আর প্রচুর খাবারের দোকান, মানে 50 মিটার দূর দূর খাবারের দোকান, দিনের বেলাটা পুরোটাই পাবে। রাত হয়ে গেলে একটু হয়তো সমস্যা হলেও হতে পারে, তো সেটা আমরা যেতে যেতে দেখতে পাবো। বাট দিনের বেলায় হিউজ দোকান আমরা এখানে যেতে যেতে পাচ্ছি। এবং এখানে অনেক ছোটো ছোটো মন্দির পাবে যাওয়ার সময়, ঠিক আছে, হনুমান মন্দির পাবে, বাবার মন্দির পাবে, তো এখানে অনেক রকম মন্দির আছে, ঠিক আছে। তো আমি জানি না এই মন্দিরটা কি মন্দির, বাট একটু ডিফারেন্ট লাগলো মন্দিরটা, মানে কালো মানে করে একটা মানে রয়েছে, ভগবান রয়েছে। তো যাই হোক, আমরা এখান থেকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো আরও তোমাদেরকে কিছু সিনারি আমি দেখাতে থাকি, দেখি যে আর কি কি নতুনত্ব এখানে এক্সপ্লোর করতে পারি। জায়গায় জায়গায় সেই সিস্টেমটা আছে এখানে, কারণ যারা যেরকম ভয় দেখিয়েছিল বা ভয় দেখাচ্ছিল কেদারনাথের রাস্তা খুব খারাপ গাইজ, একদমই নয়, পুরো ভুল ভাবছো। দারুণ রাস্তা, কারণ তোমরা আমাদের সাথে যাচ্ছ, দেখতে পাচ্ছ, সবটাই দেখাচ্ছি। দেখো কতটা চওড়া রাস্তা, বলো তো, কী করে তুমি পড়ে যাবে। এবার বাকিটা তো ভগবানের হাতে, যেটা 2013 সালে হয়েছিল, সেই রকম দুর্যোগ হলে তখন তো কিছু করার নেই। বাকি নর্মাল কন্ডিশনে দার্জিলিং গ্যাংটক যা, লাচুংয়ের থেকে ভালো কন্ডিশন, মানে দার্জিলিং গ্যাংটকের মতনই, এটা বলবো। ইয়ো, কেমন লাগছে বলো? কেমন লাগছে? অসাধারণ। আমি অনেক পাহাড়ে ঘুরেছি, বাট এই পাহাড়ের এক্সপেরিয়েন্স আলাদাই, অসম, মানে আলাদাই। পায়ে হাঁটা ছাড়া আমার মনে হয় কেদারনাথ মানে যাত্রা বেকার, একদম বেকার। লাইফে ফার্স্ট টাইম এত হেঁটেছিলাম, এত খাড়া রাস্তায় হেঁটে হেঁটে মানে খুব টায়ার্ড হয়ে পড়ছিলাম, কিন্তু তাও হাল ছাড়ছিলাম না। তো থেকে থেকে রেস্ট তো নিতেই হচ্ছিল। জাস্ট যেতে একটু হাঁপিয়ে গেছি, কিন্তু মাঝে মাঝে এরকম রেস্ট নিয়ে নিতে হবে, যেতে হবে, আর কিছু না। ব্যাগটা 10 কেজি ওজন হয়ে গেছে, এটাই ব্যাপার। বেশ কিছুক্ষণ আমরা এখানে রেস্ট নিয়েছিলাম, আর মনে হচ্ছিল যেন রাস্তা শেষই হচ্ছে না। 10 কিলোমিটার বাকি, 2 ঘন্টা হাঁটার পরও যেন সেম জায়গায় এসে দাঁড়িয়ে গেছিলাম, যেন আরও 10 কিলোমিটারই বাকি। মানে এই 2 ঘন্টা হাঁটার পরও মনে হয়নি যে কোনো রাস্তা আমরা কমপ্লিট করতে পেরেছি। বাট যেতে যেতে একটা জিনিস খুব ভালো লাগছিলো, এখানের যে ওয়েদার, এখানের যে হাওয়া, এর যে প্রাকৃতিক দৃশ্য, মানে অবশ্যই কষ্ট হচ্ছিল, কিন্তু তার সাথে সাথে এইরকম দৃশ্য উপভোগ করতে ভীষণ ভালো লাগছিল। তো এই দৃশ্যের, এই হাওয়া, এই ওয়েদারেই যেন তোমার ক্লান্তিটা আরও দূর করে দিচ্ছিল। তো ওভারঅল মিলিয়ে খুব যে কষ্ট আমি বলবো না, একটু তোমরা রেস্ট নিতে থাকলে তোমরা খুব ইজিলি এটাকে পার করতে পারবে। আর অবশ্যই একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে এগোতে থাকবে। যখনই খুব টায়ার্ড লাগবে রেস্ট নেবে, কিছু স্ন্যাক্স খাবার খেয়ে নেবে, ফ্রুটস খেয়ে নেবে, তো একটু এনার্জি বুস্ট আপ হয়ে যাবে। আর তার সাথে দেখতেই পাচ্ছ এত সুন্দর পাহাড়ের, মানে আমার পাহাড় তো এমনিই খুব ভালো লাগে, তাই তার উপর দিয়ে এইরকম একটা ভিউ অসাধারণ লাগছিল। আমি এটা দেখতে দেখতেই আমার মানে কি বলবো, ক্লান্তি অনেকটা দূর হয়ে গেছিলো। তো আমার মতো আমি তো ভাবতেই পারিনি যে আমি এইরকমভাবে মানে এত কিলোমিটার আমি পায়ে হাঁটতে পারবো। মনে একটা জেদও ছিল। এর সাথে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ছোট রাস্তাটা দেখছো, এটা একটা রিস্কি জায়গা। এই জায়গাটা আসছে সেটাই হচ্ছে এখানে শর্টকাট, এই জায়গা থেকে শর্টকাট। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা একটা জিনিস দেখে দাও, তোমাদের বলে রাখি, এই শর্টকাটটা
এখানে বুঝতে পারছো তো, শর্টকাটটা তোমার লাইফটাই কাট হয়ে যায়, ঠিক আছে? তো এই শর্টকাটগুলো কেদারনাথে আসলে কখনোই নেবে না। মাত্র এই খচ্চরটা এখানে পড়ে গেছে, পড়ে গিয়ে এখানে দেখতেই পাচ্ছি জেঠিমাটা পড়ে গেছেন। অ্যাকচুয়ালি খচ্চর স্লিপ কেটে গেছিলো, তো ওরাও তো পশু, তো ওরাও এরকম খাড়া ঢাল থেকে নামতে নামতে কখনো স্লিপ করে যায়, পা মুচকে যায়, তো ওরা তখন পড়ে যায়। তো পড়ে যাওয়ার ফলে যে ওপরে থাকে তার ডেফিনেটলি সেও তো তখন পড়ে যাবে। তো এরকম অনেকটা রিস্কি হয়ে যায় খচ্চর বা ঘোড়ার পিঠে চাপাটা। এই জন্যই তোমাদেরকে বলবো এটা একটু অ্যাভয়েড করলেই তো ভালো হবে, সেফ থাকবে। একদম পড়ার সিনটা তোমাদেরকে দেখাতে পারলাম না, পুরো ঘোড়ারাও তো স্লিপ খায়, ওদেরকে মারতে মারতে নিয়ে আসে। তো ঘোড়াটাও কিন্তু সেফ নয়, পায়ে হেঁটে যতটা সেফ আমার মনে হয়, কারণ ঘোড়াটা কি মানে ঘোড়া বলতে খচ্চর পুরো স্লিপ কেটে পড়ে গেল এবং থুবড়ে পড়লো জেঠিমা। তো এই জায়গাগুলো আমি দেখানোর চেষ্টা করছি যে তোমাদের যে এই জায়গাগুলো সাবধান, ঠিক আছে? মানে ঘোড়া টোড়া যাই যাও, মনে হয় ঘোড়া সেফ, আর তীর্থ করতে যাচ্ছ তো পায়ে হেঁটে চলো তোমরা যতক্ষণ পারবে। বাকি আর কি বলবো, যারা বয়স্ক তারা যেতে পারে না, এই জেঠিমা হয়তো যেতে পারতো না তাই উঠেছিল, বাট ঠিক আছে যাই হোক। কেদারনাথ যাত্রা বুঝতেই পারছো, এখানে বাবা কেদারনাথের প্রচুর বড় বড় ভক্ত রয়েছে। আমরা রাস্তায় যেতে যেতে এরকম অনেক সাধু মনীষী যারা পাশেই এরকম অনেক মানে স্টলের মতো জায়গা করে ত্রিশূল লাগিয়ে বাবার মানে মূর্তি রেখে, তো অনেকেই এখানে অনেকেই সাধনা করে আর পুরো বাবার নাম জপ করে। তো বেসিক্যালি এখানে তোমাদেরকে একটা জিনিস বলবো, কেদারনাথের যাত্রাটা খুব ইজি নয়। মানে এখানে যেতে গেলে বাবার ডাক অবশ্যই দরকার, বাবার ডাক ছাড়া এখানে যাওয়াটা পসিবল না। কারণ প্রত্যেকটা বছর লক্ষ লক্ষ লোকজন ট্রাই করে এই কেদারনাথের যাত্রার জন্য, বাট সবার পক্ষে কিন্তু পসিবল হয় না বাবার কাছে পৌঁছানোটা। কেদারনাথ মন্দিরে যাওয়ার অনেক রকম ব্যবস্থা রয়েছে, কেউ ঘোড়ার পিঠে, কেউ হেলিকপ্টার, কেউ পালকি, কেউ বা আবার পেট্টু নেয়, যেটা মানুষরাই হচ্ছে এক অন্য মানুষকে পিঠে করে নিয়ে যায় একটা ঝুড়িতে। তো অপশান রয়েছে, কিন্তু আমি বলবো যে পায়ে হেঁটে তীর্থ করার মজাটা আলাদাই হয়। জানি এটা খুব কষ্টকর, কিন্তু সবার পক্ষে পসিবল হয় না বলে তো অনেকেই যেতে পারে না। বাট আমি বলবো এটা তোমরা হেলিকপ্টারটা প্রেফার করতে পারো, কারণ এই ঘোড়া খচ্চর এরা প্রাণী, তো এদেরকে অনেকটাই কষ্ট দেওয়া হয়, এদেরকে মারতে মারতে উপরে তোলানো হয়, যেটা কখনোই পূর্ণ নয়। তো আমরা কন্টিনিউয়াস হেঁটে গেছিলাম, কিন্তু মাঝে মধ্যে আমরা খাবারও খাচ্ছিলাম, কারণ একটু এনার্জির দরকার হবে। কারণ আমরা হেভি খাবার সেরকম খাইনি, আমরা ছোলা, ফ্রুটস, ড্রাই ফ্রুটস এসবই খেয়ে আমরা উঠছিলাম। হাঁটতে হাঁটতে কখনো কখনো মনে হবে আর পসিবল হবে না হাঁটা, কিন্তু একটা অদ্ভুত শক্তি তোমাকে ওপরে টানতে থাকবে, আর সেই টানে তুমি ঠিক উঠে যাবে। এই থেকে থেকে যখন আমরা বিশ্রাম নিচ্ছিলাম, প্রকৃতির কিছু কিছু আশ্চর্যজনক দৃশ্য দেখেও তোমার অনেক ক্লান্তি দূর হয়ে যাবে। তো এটা বিশাল একটা ব্যাপার। তো কখনো কখনো রেস্ট নেবে এবং প্রকৃতিটা উপভোগ করবে। দেখাচ্ছি, কারণ এইভাবে যেতে থাকলে পুরোটা করলে তো তোমরাই বোর হয়ে যাবে। মেন জায়গাগুলো যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আমি। তো এই হচ্ছে ব্যাপার, তো হ্যাঁ ওয়াটারফল। গাইজ সকাল 9টায় স্টার্ট করেছি, এখন বাজে 2:30, 5.5 ঘন্টা হেঁটে নিয়েছি। একটা ছোট্ট গল্প বলছি। গল্পটা হচ্ছে, যদি আমরা 5.5 ঘন্টা নর্মাল অবস্থায় হাঁটতে শুরু করি, 5.5 ঘন্টা হাঁটতে পারবো না, মাইন্ডেই যাবে না। কিন্তু যেই ভগবানের কাছে যাচ্ছি ভগবানের দর্শন নিতে, এই 5.5 ঘন্টার শক্তিটা 8 ঘন্টা মনে হচ্ছে যে 8 ঘন্টা আমি হেঁটেছি। কীভাবে টাইম কেটে গেল, কীভাবে 5.5 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারছি না। পিঠাটা 10 কেজির ব্যাগ নিয়ে, বললে মনে হলে সমস্যা, না মনে হলে কিচ্ছু না। বম বলে হর হর মহাদেব, জয় শিবশম্ভু। চলো তোমাদের যেতে যেতে একটা গল্প বলি। কেদারনাথের মন্দির এটা কিন্তু একটা খুব স্পিরিচুয়াল জায়গা। অনেকেই মনে করে যে কেদারনাথ মানে একটা ট্রেকিং, আমি যাব ট্রেকিং করতে, ট্রেকিং করে চলে আসব। তো বিশ্বাস করো, এই ট্রেকিংটায় তোমরা করতেই পারো, এরকম ট্রেকিং তোমরা করতেই পারো, কিন্তু যারা অ্যাকচুয়ালি মন থেকে বাবাকে দর্শন করতে যাব এইটা না মানে ভেবে থাকে,
তো তাদের ক্ষেত্রে একটা কিন্তু মানে ওই জায়গাটায় পৌঁছে বাবাকে দর্শন করা খুব কঠিনতম কাজ হয়ে দাঁড়ায়। যেমন একটা গল্প বলছি, যে গল্পটা হচ্ছে যে একটা সময় একটা ছেলে অনেক দূর একটা গ্রাম থেকে হেঁটে হেঁটে এই কেদারনাথের মন্দিরে আসার জন্য রওনা হয় এবং পায়ে হেঁটে সে গ্রাম থেকে হাঁটা শুরু করে। তো হেঁটে হেঁটে যখন সে অনেকটা রাস্তা মানে অতিক্রম করে এসে কেদারনাথের এই রাস্তা শেষ করে কেদারনাথের মন্দিরের সামনে পৌঁছায়, তো সেইটা ছিল শেষ দিন, কেদারনাথের যখন বন্ধ হওয়ার শেষ দিন। মানে অক্টোবর মাসের যেমন এবছর 26 তারিখে বন্ধ হয়েছে, তো সেরকমই একটা দিন ছিল সেই সময়টায়, সেই দিনটা বন্ধ হবে। তো আর সন্ধ্যে 7:30টার পর মন্দির বন্ধ হয়ে যায়। তো ও যখন পৌঁছায় তখন মন্দিরটা 7:30টার সময় বন্ধ হয়ে যায়। তো তখন যে পুরোহিত ওখানে ছিল তাকে বলেছে যে পুরোহিত মশাই প্লিজ আপনি একবার মানে মন্দিরের দরজাটা খুলুন, আমি বাবাকে দর্শন করতে এসেছি, একবার দর্শন করে চলে যাবো, আমি অনেক দূর থেকে এসেছি। তখন বলছে যে এইটা তো একটা নিয়মের মধ্যে পড়ে, তো এই মন্দিরের দরজা আজকে বন্ধ হয়ে গেছে, এটা 6 মাসের আগে আর খুলবে না, তো আবার 6 মাস পর তুমি এসো, তখন তুমি দর্শন পাবে, আজকে আর মন্দিরের দরজা খোলা সম্ভব না। তো সে অনেক মানে কান্নাকাটি করতে থাকে, অনেক রিকোয়েস্ট করতে থাকে। তো এত রিকোয়েস্ট করার পর যখন সে পুরোহিতরা তাকে বলে যে এইটা একটা নিয়ম বিরুদ্ধ কাজ হয়ে যাবে, যে আমি এই দরজাটা যদি এখন খুলি তো এটা 6 মাস আগে আমরা আর খুলতে পারবো না, তো এখানে অনেক রাত হয়ে যাচ্ছে আর এরপর এখানে মানে বরফ পড়তে শুরু করবে, তো তুমি বেটার কি তুমি নিচে আবার চলে যাও, তুমি 6 মাস পর আসবে। তো তার খুব একটা মনে বিশ্বাস ছিল যে না, পরের দিন সকালে হয়তো দরজা ঠিক খুলবে আর আমি বাবার দর্শন পাবো, পেয়ে তারপরে আমি নিচে নেমে যাব। তো সে ওখানে বসে থাকে আর ওখান থেকে পুরোহিতরা চলে যায়। ঠিক অনেকক্ষণ বসে থাকতে দেখে একজন ওখানে মানে তান্ত্রিক বাবা সে তার কাছে আসে রাতের দিকে, এবং আসার পর সে তাকে জিজ্ঞাসা করে যে কি চাই তোমার, অনেকক্ষণ ধরে তুমি এখানে বসে আছো। তখন ছেলেটি বলে যে বাবা আমি এরকম অনেক দূর থেকে একটা ছোটো গ্রাম থেকে এখানে এসেছি বাবাকে দর্শন করব বলে, তো কিছুতেই দরজা তো আজকে খুললো না, তো আমি সেখানে আজকে রয়ে গেলাম, কালকে সকালে আমার মনে হচ্ছে যে এই দরজাটা খুলবে আর আমি বাবাকে দর্শন করে আমি নিচে যাব, কারণ আমি অনেক দূর থেকে এসেছি, আমার এখানে আসা বারবার সম্ভব না আর আমার কাছে এত টাকা পয়সাও নেই। তো ওর কথা শুনে তখন বললো যে তুই কি কিছু খেয়েছিস? বলছে না এখনও কিছু খাইনি। তো ওকে কিছু খাবার ওই বাবা দিল, দিয়ে বললো যে ঠিক আছে তুই খাবারটা খেয়ে এখানে রেস্ট নে, তুই যখন এত করে বলছিস কাল সকালে নিশ্চয়ই এই দরজা একবার খুলবে আর তুই বাবার দর্শন পেয়ে নিচে যাবি। তো সে তার কথা শুনে অনেকটা স্বস্তি পেয়ে সে খাবার খেয়ে শুয়ে পড়লো। শুয়ে যখন পরদিন সকালে ঘুম থেকে উঠলো দেখছে হ্যাঁ সেই পুরোহিতগুলো সবাই আসছে, এবং আজ থেকে সে হাসছে, হেসে হেসে বলছে যে কি পুরোহিত মশাই আপনারা তো বলেছিলেন দরজা খুলবেন না, সেই তো আপনি আজকে দরজা খুলবেন আর আমি বাবার দর্শন করব। তো পুরোহিতটা খুব অবাক হয়ে যায়। পুরোহিতের হঠাৎ করে মনে পড়ে আরে এই ছেলেটা তো সেই ছেলেটা যাকে আমরা বলেছিলাম নিচে চলে যা, 6 মাস পর আসবি, 6 মাস পরে তুই দর্শন পাবি। তো পুরোহিত জিজ্ঞেস করে তুমি এখানে আসলে কখন? তখন ও বলে আসলাম মানে আমি তো কোথাও যাইনি, আমি তো এখানেই ঘুমিয়েছিলাম। বলছি তুই এখানে ঘুমিয়েছিলি? বলছে হ্যাঁ। বলছে আপনি তো বলেছিলেন আজকে দরজা খুলবেন না, আপনি তো আজকে দরজা খুললেন। বলছে আমরা আজকে দরজা খুললাম মানে আমরা সেই 6 মাস আগে দরজা বন্ধ করেছিলাম আর আজকে সেই 6 মাস কমপ্লিট হয়েছে, 6 মাস পর আমরা এসছি দরজা ওপেন হবে, তুই এতদিন এখানে বেঁচে থাকলি কি করে? তখন ও অবাক হয়ে গেছে। ও বলছে আমি তো কালকে রাত্রেই ঘুমালাম আর আজকে সকালে উঠলাম। বলছে একটু খুলে বল তো ব্যাপারটা কী হয়েছে। তখন বলছে কাল আপনারা চলে যাওয়ার পর অনেকটা রাত্রে একজন সাধু বাবা এসেছিল, হাতে তার ত্রিশূল আর একটা ডামাডোল ছিল, দিয়ে আমাকে এই কথা বলেছে এবং আমি সেইভাবে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি এবং পরদিন সকালে উঠেছি। তখন বলছে আরে তুই তো আসল শিষ্য, তুই বাবার দর্শন পেয়েছিস, আমরা তো এত কাছ থেকে মানে কাছে থেকেও আমরা সেই বাবার দর্শন পাইনি। তো এইটা না দারুণ স্পিরিচুয়াল জায়গা, এবং এগুলো কিন্তু সবই গল্প কথা, কিন্তু এগুলো সবই সত্য কথা। এবং 2013 সালের কথা যেগুলো হয়েছে, যে এত বড় বন্যা হওয়ার পর যে ভীমশিলা, সেই ভীমশিলা কীভাবে আটকে রেখেছে সেটা আমি একটু পরে বলছি। ভীমশিলা যখন তোমাদের দেখাবো তখন গল্পটা বলবো, সেটাও একটা দারুণ একটা গল্প, সেটা ওখানেরই বাবাদের থেকে শোনা। বাট এখন আবার চলো আমরা রাস্তাটা একটু এনজয় করি। সবাইকে একটু বলি যে এই যে রাস্তাটা তোমরা দেখছো এটা কিন্তু রাত্রিবেলা,
এখন কিন্তু রাত্রি 10:30 11টা বেজে গেছে যে আমরা যাচ্ছি। এখানে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। ম্যাক্সিমাম সব লোক যারা তারা গাধার পিঠে চড়ে মানে খচ্চরের পিঠে চড়ে উপরে উঠে গেছে, আর ম্যাক্সিমামই সব বন্ধ হয়ে গেছে খাবারের দোকান। বাট আমরা কিন্তু হাল ছাড়িনি, আমরা কিন্তু কোথাও মানে এটা ভাবিনি যে আজকের দিনে আর আমরা উঠবো না, আমরা স্টে করে যাব। এখানে দেখছো অলরেডি অনেক টেন্ট শুরু হয়েছে, কিন্তু এটা কিন্তু এখনও অনেকটা নিচে, এখনও আমাদের 6 কিলোমিটার মতন যেতে হবে। তো এইটা যেটা মেন দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কেদারনাথের মেন গেট, আর এই কেদারনাথের গেটে আমরা পৌঁছে গেছি। আমরা সব রাস্তা তোমাদেরকে ওইভাবে দেখাইনি, এবং আসার পরে দেখতে পাচ্ছ মৌসুমি কীভাবে কাঁদছে। কান্না পাওয়াই স্বাভাবিক। চলো গাইস তোমাদেরকে দেখাই, চলো। ওই দেখ গাইস, এই হলো মন্দির। আর একটুখানি। ও গাইস, রাত 12:30, ফাইনালি সকাল 8টায় জার্নি শুরু করেছি, 9টা থেকে হাঁটা শুরু করেছি। রাত 12:30, আর এটাই এক্স্যাক্ট টাইম। যারা ভিডিওতে বলেছে যে 7 ঘন্টা 8 ঘন্টা চলে এসেছি, তারা ভিডিওতে দেখায়নি, তারা ঘোড়ার উপর চেপে গেছিল। আমি বলে দিচ্ছি গাইস, আমি নিজে হেঁটে বুঝলাম। তোমরা পুরোটা দেখেছি, তোমাদেরকে পুরোটা দেখেছো। রাত 12:30 বাজে, এই হলো কেদারনাথ মন্দির। গাইস দেখো মৌসুমীর ইমোশনটা দেখো, ও কেঁদে দিচ্ছে। ওর পক্ষে এটা ইম্পসিবল ছিল, ভগবান ছাড়া সম্ভব ছিল না। দেখো গাইস, কেদারনাথ ভগবান এতটা কাছে বসে থাকলে সবারই এরকমভাবে চোখ দিয়ে জল বেরোবে। ওর ব্রিদিং প্রবলেম আছে, তারপরেও ভগবানের ইচ্ছা আজকে চলে এসেছে। আমি রীতিমতো ইনহেলার পাম্প করে করে এসেছি। সত্যিই তাই, সত্যিই তাই। ভগবান আছে বলেই আমরা আসতে পেরেছি, না হলে পসিবল না, সত্যি পসিবল না, সত্যি পসিবল না। সামনে বসা তোমাদের। তো তোমরা দেখতেই পেলে আমরা মন্দিরে পৌঁছে গেছি, এবং এই যে যেগুলো জায়গাগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটা রুম মানে গেস্ট হাউস টাইপের প্রত্যেকটা রুম। আর এখানে অলরেডি লাইন পড়া শুরু হয়েছে, কাল সকাল 6টায় মন্দির খুলবে, এখন থেকে সব লাইনে দাঁড়িয়ে আছে। যাই হোক, মেন যে কথাটা, এই যে মৌসুমী পাটা টিপে দিচ্ছে, এটার একটা কারণ বলি। তোমাদের বললে একটু তোমরা অবাক হবে যে আমার সাথে একটা ভুতুরে ঘটনা ঘটেছিল। আমি এই মন্দির থেকে বেরোনোর পর আমি মন্দিরের পিছন সাইডে, মানে পিছন সাইডের মধ্যে একদম পিছন না, মানে সাইড থেকে যে পিছন দিকটা যায়, ওই পিছন দিকটায় তোমরা গেলেই বুঝতে পারবে। তো ওইখানে আমি রুম খুঁজতে বেরিয়েছিলাম। রুম খুঁজতে বেরিয়ে ওইখানে গিয়ে আমার সাথে একটা অদ্ভুত কিছু ঘটনা ঘটে, এবং আমার প্রচণ্ড পরিমাণ শরীরটা খারাপ হয়ে যায়, এবং শরীর খারাপ হয়ে যাওয়ার পর মানে আমি কিছুতেই বিছানা থেকে নামতে পারি না, এবং আমাকে ইনহেলার নিতে হয়। আমি অক্সিজেন মানে সিলিন্ডার থেকে অক্সিজেন পাম্প করি। তো আমার কোনো একটা জায়গায় পরবর্তীকালে মনে হয়েছে যে এইটা একটা নেগেটিভ এনার্জি এখানে কাজ করেছে, যে নেগেটিভ এনার্জিটা মানে হয় না যে কিছু ভগবানের আশেপাশে তো নেগেটিভ এনার্জিও থাকে। তো আমি একা ওই জায়গাটায় চলে গেছিলাম ওই মুহূর্তে। তো সেই জায়গাটা পুরো ফাঁকা ছিল, একটা অন্ধকার গলি। তো কিছু একটা আমার সাথে কাজ হয়েছিল। তো যাই হোক, আলটিমেটলি তারপরে রাতটা কাটিয়ে আমরা সকালবেলা বেরিয়ে গেছি মন্দিরে পুজো দেবো বলে। তো আমরা রুমটাকে চেক আউট করে দিয়েছি, সেই রুমে থাকিনি। এবং রুমের এই গল্পটা একটু বড় গল্প, তো সেই গল্পটা এইভাবে এখানে না বললেই হয়। তো কোনোদিন তোমাদেরকে অন্যভাবে শোনাবো গল্পটা। বাট এইটুকু বলে রাখছি যে ওখানে যেমন পজিটিভ এনার্জি আছে, সেরকম নেগেটিভ এনার্জিও আছে। তো তোমরা যদি কখনো এরকম রাতে যাও পৌঁছাও, তো তোমরা অবশ্যই আগে থেকে একটু রুমটা কথা বলে রেখো, যে যাতে ওখানে গিয়ে রুমের সমস্যা না হয়। কারণ রুম খুঁজতে রাতে এরকম গেলে তোমরা এরকম অনেক কিছু সম্মুখীন হতে পারো, এবং ওখানে এটা প্রচলিতও আছে যে ওখানে কিন্তু ভূত থাকে। তো এখন আমরা আলটিমেটলি ভগবানকে পুজো দেবো বলে সব জিনিসগুলো নিচ্ছি। তো মৌসুমি কী বলছে শুনে নাও।
তো বন্ধুরা এইটাই হচ্ছে মেন লাইন দেওয়ার জায়গা, মানে যেটা মন্দিরের বাঁ সাইডে পিছন দিক থেকে যেতে হয়। আর এইভাবেই লাইন করা, এবং তোমরা যখন মানে অ্যাকচুয়ালি সিজনে যাবে তখন এটা পুরোটাই লাইনে পুরো নিচ অব্দি লাইন চলে যায়, মানে ছাড়িয়ে যায় লাইন। তো আমরা যেহেতু একটু অক্টোবর মাসে গেছি, এই সময়টা একটু ফাঁকা, তো সেই কারণে এখান থেকে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছি। এটা দেখতেই পাচ্ছ মন্দিরের পিছন সাইডটা কতটা সুন্দর, এবং মন্দিরের পাশে যেখানে লাইনে দাঁড়াচ্ছি আমরা সেই লাইনের পাশেই অনেক এরকম জিনিস সব কিনতে পাওয়া যায় ঠাকুরকে দেওয়ার জন্য। তো এরকম উপরের দিকে টেন্ট দেওয়া আছে। তো আমি আর মৌসুমি লাইনে তো অলরেডি দাঁড়িয়ে গেছি, আর আমরা জাস্ট ভিউটা দেখছি, অসাধারণ লাগছে। যেমন একটা ফিল হচ্ছে, যেন মনে হচ্ছে যে এখানেই ভগবান বসে আছে। জাস্ট ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না, বাট এখানেই আছে। যেন একটা মেঘে ঢাকা পাহাড়ের মধ্যে মেঘের একটা দেশ, এবং কেদারনাথ মন্দির আর ওই শিলা, মানে সব মিলিয়ে না তুমি জাস্ট ফিল করবে যে ওইখানে ভগবানের বাস আছে। মানে জাস্ট আমি তোমাকে বলছি, তুমি যেদিন মন্দিরে পা দেবে সেদিন তুমি ফিল করতে শুরু করবে যে ওইখানে কিছু আছে। আমি বারবার শুধু মন্দিরটা দেখে যাচ্ছি আর পিছনের পাহাড়টা দেখে যাচ্ছি। ঠিক আমরা যেরকম ইমাজিন করতাম যে ভগবানের বাস যেরকম জায়গায় হয়, চারিদিকে বরফে ঘেরা পাহাড়, তার মাঝখানে এরকমই মানে মহাদেবের একটা দৃশ্য, মানে যেভাবে আমরা দেখে আসছি, মানে চিন্তা ভাবনা করে আসি, তো জায়গাটা ঠিক এরকমই তোমরা ফিল করতে পারবে। তো এখানে আমাদের পুজো হয়ে গেছে। তো পুজোর ভেতরের মন্দিরের ভেতরে আমরা ভিডিও করতে পারিনি, কারণ বিশাল 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 মানে ভিড় ছিল, এতটাই ভিড় ছিল। ভিড় বলে না, অ্যাকচুয়ালি ওখানে রেস্ট্রিকশনও ছিল যে ওখানে আমরা ক্যামেরা ইউজ করতে পারবো না। তো ওটা একটা প্রশাসন থেকে, একটা ম্যানেজমেন্ট থেকে একটা বড় স্টেপ নিয়ে নেবে। আর যেভাবে পুজোটা দিয়েছি মানে জাস্ট দারুণ, মানে আমরা মন ভরে সেইভাবে পুজো দিতে পেরেছি, মানে শিলাকে জড়িয়ে ধরে আমরা পুজো দিয়েছি। তো আশা করবো এটা তোমরাও পারবে, কারণ আমাদের ভিডিও যারা দেখছো তারাও মানে অনেকটা লাকি যে আমাদের ভিডিওটা তাদের কাছে পৌঁছেছে। তো আমাদের ভিডিও যারা যারা দেখছো, যে আশা করি তোমরাও কোনদিন গেলে সেম জিনিসটা পারবে। বাট একটা কথা, ঠাকুরকে আমরা যে 10টা থেকে 12টার লাইনে পুজো দিয়েছি, তারপরেই কিন্তু আর কেউ দেখতে পায়নি ঠাকুরকে। মানে 12টার পর যখন 2টোর সময় মন্দির ওপেন হয়েছে, তখন কিন্তু তারা আর পুজো দিতে পারেনি, তখন রাজবেশটাই দেখতে পেয়েছে। আর এই যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইটা হচ্ছে ভীমশিলা। এই ভীমশিলার একটা বিশাল বড় মাহাত্ম্য রয়েছে। মানে ওই যে বলছিলাম স্পিরিচুয়াল জিনিস, দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক পিছন দিকে এই যে ভীমশিলা, এটাই হচ্ছে এই যে মানে পাহাড়ের একটা অংশ। যেন 2013 সালে যখন এত বড় বন্যা হয়, তখন মানে বাউন্স খেয়েছে এয়ারে এই ধরনের পাথর উড়ে বেরিয়েছে। কিন্তু দেখো মন্দিরের ঠিক পিছন সাইডেই একদম কাছে তো কোনো পাহাড় নেই, অনেকটা দূরে পাহাড়। তাহলে এই পাথরটা আসলো কোথা থেকে? তোমাদের মনে কোশ্চেন জাগছে না? আমার মনেও কোশ্চেনটা জেগেছে। এই পাথরটা আচমকাই যখন জলের ফোর্স পুরো মন্দিরের দিকে নামছে, মানে যখন জানে যে এই ফোর্সে মন্দির আর মানে থাকতে পারবে না, মন্দির ভেঙে যাবে, ঠিক সেই সময় শিলাটা এসে মন্দিরের ঠিক পিছন সাইডে বসে যায়। আর সেই সময় ওই জলটা এই শিলাতে ধাক্কা খেয়ে দুটো সাইড হয়ে বেরিয়ে যায়। আর ওই 2013 সালে যখন হাজার হাজার দর্শনার্থী বন্যায় মারা যায়, মানে এই যে মানে দুর্যোগটা হয়েছিল, সেই মেঘ ফেটে গিয়ে এই পাথর উড়ে সব কিছু উড়ে সব বন্যা হয়ে বাঁধ ভেঙে যখন হাজারো হাজারো দর্শনার্থী মারা যায়, কিন্তু মন্দিরের সামনে তখন যে সব দর্শনার্থী ছিল তারা সবাই বেঁচে যায়। কিন্তু ওই যে বললাম যে এখানে পজিটিভ এনার্জি হচ্ছে, নেগেটিভ এনার্জিও আছে। মানে এত দর্শনার্থী মারা গেছে, তারা কোথায় ঠাঁই পেয়েছে? তারা তো ভগবানের চরণেই ঠাঁই পেয়েছে। তো তাদের অস্তিত্বটা কিন্তু এখানে রয়েছে। সেটা যখন ফাঁকা সময় অনেকেই এই তাদের অস্তিত্বটা বুঝতে পারে। তো এইটা হচ্ছে মন্দিরের অ্যাকচুয়াল পিছনের সাইড, যে পিছনের সাইডে এই ভীমশিলা পুজো করা হয় মন্দিরের পিছনের সাইডে। এইখান থেকে আমরা যাচ্ছি, এখানে গিয়ে একটা নতুন মন্দির স্থাপন করা হচ্ছে, যেটাকে বলে দেবাদিদেবের মন্দির। তো যেটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে। আর একদম এই পিছনে এই যে এইটাই হচ্ছে কেদারনাথের মন্দির। আর ঠিক আমরা এই পিছন সাইডটা দিয়ে সোজা যাব, এই সোজা গিয়ে আমরা ওই মানে এগিয়ে গিয়ে বাহাতে হচ্ছে মন্দিরটা। তো দারুণ, সেদিনকে আমরা খুব দারুণভাবে পুজো দিয়েছি এবং প্রত্যেকটা জায়গা আমরা ঘুরেছি, দেখেছি, আর ভীষণ ভালো লেগেছে। আর খুব শান্তিভাবে আমরা পুজো দিয়েছি, ঠাকুরকে আরাধনা করেছি, ঠাকুরকে ডেকেছি। আর এখানে একটা ছোট মতো করে মানে কি বলবো, এটা একটা স্ট্যাচু তৈরি করা আছে। স্ট্যাচুটা হলো আদিগুরু শঙ্করাচার্য। এরপর আমরা আমাদের লাঞ্চ করতে বেরিয়ে পড়লাম। এই লাঞ্চটা কিন্তু অ্যাকচুয়ালি ভেজ লাঞ্চ, মানে ওখানে তোমরা জানোই যে কোনো ননভেজ পাওয়া যায় না, বাট আমরা কিন্তু ভেজ ফ্রাইড রাইস খেয়েছিলাম। মানে এখানে বাঁধাকপি ঠাদাকপি দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে বেশ বানিয়েছিল। আর অনেকক্ষণ না খাওয়া তো মানে পেটে একটা বিশাল খিদে ছিল। তো যা খাচ্ছি সব সুপার দেখিয়ে দিচ্ছি।
কিন্তু খাবারের একটু দাম আছে ওখানে। দুটো প্লেট নিয়েছিলাম, একটা হচ্ছে ফ্রাইড রাইস ছিল আর একটা বাসন্তী রাইস ছিল। বাসন্তী পোলাও ছিল একটা, বাসন্তী রাইস, কারণ ওটা ইয়েলো কালার রাইস। ওই যাই হোক আলটিমেটলি দুটো মিলেই আমাদের খাবারের খরচা 550 টাকা চলে গেছিলো। আর মৌসুমি যেখানে মানে গোলাপ জামুন দেখুন না খেয়ে থাকতে পারে না, তো গোলাপ জামুনটাও খেয়ে আমার আরও 50 টাকা বাড়িয়ে দিয়েছিল। একটা গোলাপ জামুনের দাম 50 টাকা। যাই হোক এবার আমরা মানে রওনা দিয়েছি, এখন আমরা যাব আদি ভৈরব বাবার মন্দিরে। তো এইটা হচ্ছে তার থেকে মানে কেদারনাথের মন্দির থেকেও 3 কিলোমিটার যেতে লাগবে উপরে, আরও উপরে মানে আর একটা পাহাড়ে। তো সেটা মন্দিরের পিছন সাইড থেকে রাইট সাইড থেকে রাস্তাটা আছে, রাস্তা থেকে বেরিয়ে ব্রিজটা ক্রস করে ওই যে দেখাচ্ছি আমরা যেতে যেতে, এইটা হচ্ছে কেদারনাথের মন্দির। আর আমরা যাব ঠিক উপরের দিকে, মানে আমরা যে পাহাড়টায় উঠছি সেই পাহাড়টায়। তো আমরা মানে হাঁটছি, বাট যতই হয় না যে তুমি আগের দিন সারাদিন এসছো একটুকু তো কষ্ট হবে, তো সেই কষ্টটা কষ্ট ফিল হবে না, কারণ তুমি এত সুন্দর সুন্দর দৃশ্য দেখবে যে তোমার কষ্টটার কষ্টই মনে হবে না। তো যাই হোক এই হচ্ছে রাস্তা, আমরা এই রাস্তা পাহাড়ের কাটা রাস্তা, পাহাড়ের রাস্তা দিয়ে উপরে উঠছি। কিন্তু উঠতে উঠতেই একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়লো। জিনিসটা হলো একটা ফল, যেটা ব্লু কালারের হয়, আর এই ফলটাই পাহাড়ের গায়ে হয়ে থাকে, খুব ছোট ছোট, আর সেটা হচ্ছে নীল কালারের। আর এইটা খেলে আমাদের শ্বাসকষ্ট যাদের থাকবে তাদের দূর হয়ে যাবে। তো আমি সুবর্ণকে বারণ করছিলাম, কিন্তু তাও এই ফলটা ও আনার জন্য পুরো পাহাড়টা উঠে উঠে চলে যাচ্ছে আমার জন্য। মানে কি বলবো, কতটা রিস্কি, তাও ও কোনো কথা শোনেনি, চলে গেছে। আর এতগুলো ফল, ওখানে এই ফলগুলো আরও অনেকেই এরকম নিচ্ছিল। তো ফলগুলো হিউজ পরিমাণে হয়নি, খুব ছোট ছোট, একদম খুব ছোট ছোট ভেতরের দিকে হয়ে আছে। তো যারা যারা পাচ্ছিল, যতটা পসিবল হচ্ছিল নিচ থেকে সবাই নিয়ে নিয়েছে, এখন ওপরের দিকেই ছিল। কিন্তু সুবর্ণ হার মানছিল না, ও বলছিল আমি যতটা পারবো যাব আর সব নিয়ে আসবো। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফলগুলো কীরকম হয়। এই দেখো ব্লু কালার, আর এটা খেলে যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের এই শ্বাসকষ্টের প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তো সময় নষ্ট না করে আমরা ভৈরব বাবার মন্দিরের দিকেই আবার এগোচ্ছি। ওই দেখো দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, যেখানে এই পতাকাগুলো উঠছে সেটাই হচ্ছে ভৈরব বাবার মন্দির। তো এখানে ভৈরব বাবাকে দান করার জন্য আমরা তেল, একটা কালো ধাগা আর কিছু ওখানে জড়িবুটি টাইপের কিছু ছিল যেটা দান করতে হয়। তো এই মন্দিরের সামনে আমরা এসে তেল দিয়েছি, কার্ড পরিয়েছি, তো যা যা করণীয় ওখানে করতে হয় সেগুলো আমরা করেছি। আর ওপর থেকে দেখো ওই ঠিক কেদারনাথের মানে মন্দিরের ভিউটা দেখাচ্ছি, মানে ওই এরিয়াটা কতটা ছোট লাগছে, মানে অনেকটা আমরা হাইটে চলে এসেছি, যেটা মন্দির থেকেও প্রায় 3-4 কিলোমিটার মানে হেঁটে আরও ওপরের দিকে রয়েছে। সো এবারে আমরা পাশে একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে একদম টপ হিল, মানে একটা পাহাড়ের মানে মাথাটাই বলতে পারো, দেখে তো পুরো সমতলই লাগছে। আমরা দূর থেকে দেখে দেখি সাধারণত এটা খুবই একটা ত্রিভুজ টাইপের কোণ থাকে, বাট একদম টপে ওঠার পরে বুঝতে পারছি যে এটাও একটা সমতলের মতো ফিল হবে। তো এই পাহাড়টার ওপরে সবাই উঠছে, এটা অনেকটাই হাইট, আর মানে এত সুন্দর লাগছে, সামনে সমস্ত পাহাড়গুলোকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। তো দারুণ ছিল দৃশ্যটা। তো আসলে ওই যে বলে না যে চোখের এক্সপিরিয়েন্সের উপর আর কোনো কিছুর এক্সপিরিয়েন্স নেই, আর মানুষের প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্সের উপর কোনো এক্সপিরিয়েন্স হয় না, তো সেটা। তো এখানে দেখতে পাচ্ছ একজন নন্দী বাবা আমাদের সামনে চলে এসছে। মানে হঠাৎই আমরা দুজনে ফটোই তুলছিলাম, বাট হঠাৎ কোনো একটা জায়গা থেকে এরকমই ঘন্টা বাদে একটা গরু চলে এসেছিল। তো আমি ফিল করলাম আমাদের নন্দী ভগবান যেন স্বয়ং চলে এসছে, এবং আমাদের কাছে কলা ছিল, আমরা ইনস্ট্যান্ট কলাও খাইছিলাম। নন্দী মহারাজ স্বয়ং আমাদের কাছে এসছেন, তো তাকে একটু তো সেবা করবই আমরা। তো যাই হোক ভীষণ খুশি হয়েছিলাম আমি এই খাবারটা খাইয়ে। তো এরপর দেখো সুবর্ণকেও আশীর্বাদ দিচ্ছে। আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিউ, তোমরা দেখতে পাচ্ছ এই যে মন্দিরের একদম ব্যাক সাইডে যে পাহাড়টা রয়েছে, ঠিক সন্ধে আরতির সময় এই পাহাড়ের গা থেকে যত রকম কুয়াশা মেঘ থাকে সেটা ঠিক আরতির সময় সরে যায়। মানে তোমরা এটাকে একটা মানে কি বলবো, একটা আশ্চর্যজনক, মানে আর কি বলবে, এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার ছাড়া আর কিছু হতেই পারে না। কারণ যখন পুরো কুয়াশায় ঢাকা থাকে আর ঠিক আরতির সময় পুরো পাহাড়টা থেকে পুরো মেঘগুলো, পুরো কুয়াশাগুলো সরে যায় এবং একটা আলো এসে পাহাড়ে পড়ে। তো এটা একটা দারুণ, মানে এটা কি বলবো, আমার তো মানে ভগবান
প্রদত্ত জিনিস ছাড়া কিছু মনে হয়নি, আমার একটা মনে হচ্ছে না ন্যাচারাল কিছু। তো এরপরে আমরা আরতি হয়েছে, এখানে আরতিটা দেখাচ্ছে এবং ইভিনিংয়ে যে অ্যাটমসফিয়ার ওখানে থাকে সন্ধে আরতির সময়, সেই জায়গাটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই দেখো এখানে আরতি কমপ্লিট হয়েছে, এটা মন্দিরের একদম গেট সামনেটাই ফাঁকা দেখতে পাচ্ছ, কারণ এখন শুধুমাত্র ঠাকুরের আরতি করার পরে যা যা করণীয় হয় এরপরে হচ্ছে মন্দির বন্ধ করে দেওয়া হবে। মন্দিরের কাজটা এতটাই শান্তিপূর্ণ যে তোমার মন্দির থেকে যেতে ইচ্ছা করবে না। রাত্রি 10:30 পর্যন্ত আমরা ওখানেই ছিলাম। তো সারাক্ষণই চারিদিকে একবার মন্দিরে এপাশে ওপাশে দোকানপাট চারিদিকেই আমরা ঘোরাঘুরি করে যাচ্ছিলাম। ফ্যামিলির জন্য কিছু জিনিসপত্র কিনেছি, যেমন একটা বালা কিনেছি ভাইয়ের জন্য, দেন রুদ্রাক্ষ কিনেছি, তো যাকে যা দেওয়ার সেরকম জিনিসপত্র আমরা কিনে নিয়েছিলাম। হ্যাঁ, তবে ওখানে কিন্তু কস্টটা অনেকটাই বেশি। কেদারনাথের মন্দির যেমন ওখানে 150 টাকা 200 টাকা একটা ছোট্ট মন্দির, একটা শোপিস টাইপের, সেটা যত নিচে নামতে সেটার দাম হবে 50 টাকা 60 টাকা 100 টাকা। তো বলবো তোমরা সেটা নিচ থেকে কিনে নিও। তো সেই দিনে ডিনারের জন্য আমরা হোটেলে গেলাম এবং খিচুড়ি অর্ডার করেছিলাম, তাওয়া রুটি আর একটা সবজি অর্ডার করেছিলাম। নেক্সট মর্নিং আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির পথে। তো সবার প্রথমেই আমরা চলে গেছিলাম মন্দির দর্শন করতে। মন্দির দর্শন করে আমরা ভগবানকে বিদায় জানাই। জানি নিচের দিকে নামতে নামতে দেখি হেলিপ্যাডের যেখান থেকে হেলিকপ্টার ল্যান্ড হয় সেই হেলিপ্যাডের প্লেসটা, এবং সেখানে বেশ ফ্রিকুয়েন্টলি হেলিকপ্টার আসছিল, সবাই নামছিল উঠছিল। তো ওভারঅল দেখলাম হেলিকপ্টারের সার্ভিসটা খুবই ভালো রয়েছে এবং বেশ কিছু ফটো আমরা তুললাম। তবে হেলিকপ্টারেরও লাইন বেশ থাকে, তো তোমাদেরকে ওখানে বুকিং করেই আসতে হবে, প্রিভিয়াসলি তোমাদের বুকিং করতে হবে, আদারওয়াইজ এটা পাওয়া যাবে না কখনোই। বাট তাও ওভারঅল ধরতে পারো পার হেড হয়তো 6-7 হাজার টাকা নিয়ে থাকে। তো ফাইনালি রাত্রির বেলা আমরা 8টা নাগাদ পৌঁছে যাই গৌরীকুণ্ড। সারাদিন নামার সময় ভীষণ কষ্ট হয়েছিল, রাস্তায় ভিডিও করার মতো শক্তি আমাদের ছিল না। আর গৌরীকুণ্ডে এটা হচ্ছে সেই লেকটা, সেই জায়গাটা যেখানে ফুটন্ত গরম জল আসে। তো এটা পুরো অরিজিনালি এখানে একটা গরম জল রয়েছে, যেটা মানে ডিরেক্টলি মাটি থেকে এই গরম জলটা আসে। আর এটা এতটাই গরম তুমি ঝট করে পা রাখার মতো কন্ডিশন থাকে না, তোমাকে আগে নিজের স্কিনের সাথে স্যুট করিয়ে দেন ধীরে ধীরে তোমাকে এই জলটা মানে ইউজ করতে পারবে। তো ছট করে তুমি চাইলেই এই জলে নেমে যেতে পারবে না। ইনফ্যাক্ট সুবর্ণর পাটাও দিতে পারছিল না, এতটাই জল গরম ছিল। তো বুঝতে পারছো এরকম একটা ঠান্ডা এরিয়ায়, পাহাড়ি এরিয়ায় যেখানে জল কনকনে থাকে, সেখানে একটা ছোট্ট জায়গা রয়েছে যেখান থেকে শুধুমাত্র গরম জল আসে। আর এই গরম জলে আমরা ঠিক করেছি আমাদের যে সমস্ত এতদিনের এই যে ট্রাভেলিং, এই যে জার্নি আমরা পায়ে হেঁটে করেছি, পায়ে আমাদের ভীষণ ব্যথা হয়েছে এবং সেইখানের মানে এই মেরামত করার জন্য আমরা ঠিক করেছি এই গরম জলে আমরা পা চোবাবো, যেটা কি বলবো খুবই নাকি স্পিরিচুয়াল ওয়াটার হিসাবে মানা হয়। তো নেক্সট ডে মর্নিংয়ে আমরা চলে এসেছি হরিদ্বার। তো এই হরিদ্বারে আমরা যাচ্ছি এখন ঘাটে। তো হরিদ্বারের হারকিপারি ঘাটেই হচ্ছে আমরা স্নান করব। তোমরা জানো এটা একটা স্পিরিচুয়াল জায়গা, এখানে সবাই লক্ষ লক্ষ লোক আসে এখানে স্নান করতে। এখানে এখানে যে গঙ্গার জল সেটা ভীষণভাবে পবিত্র। আর চলো, এই যে সুবর্ণ তো এখানে এসেই, ও তো সানগ্লাস ছাড়া চলে না, এসে আজ যাই হোক না কেন সানগ্লাসটা পরে ওকে নামতে হবে। তো এটা হচ্ছে সেই ঘাট এবং এই ঘাটে আমরা এক্ষুনি নেমে পড়বো আর ডুবিয়ে ডুবিয়ে স্নান করব। আর এখানে তো আমরা জল একটু কম দেখছো, কারণ এখনো জল ছাড়া হয়নি। জল বেসিক্যালি এখানে আটকে রাখা হয় সন্ধে 5টার সময়, আরতির আগে 6টায় আরতি হয়, 5টা নাগাদ এখানে পুরো জল ছাড়া হয়। তখন এক্ষেত্রে তখন জল অনেকটাও চলে আসে, পুরো সিঁড়ি টিড়ি ভর্তি হয়ে যায়। এখন সুবর্ণ এখানে স্নান করছে আর ও একটা বোতলও ভরে নিচ্ছে, যেটা আমরা বাড়িতে নিয়ে যাব এই গঙ্গার জল। তো সুবর্ণ তো স্নান করেই যাচ্ছে আর ওঠার তো নাম করে না, বাট অনেক ডাকার পরে ফাইনালি ও উঠে এসছে। এরপর আমরা একটু ঘুরবো, ঘুরে টুরে খাওয়া দাওয়ার প্ল্যান করছি, কিছু স্ন্যাক্স, কারণ বিকেলেই আমাদের ট্রেন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ওই পানি ফল সিদ্ধ
কর্ন আছে আর লাল আলু সিদ্ধ। তো এইগুলো চটপটা খাবার এখানে রয়েছে, তোমরা স্ন্যাক্স হিসাবে এইগুলো খেতে পারো। একদম লাইন ধরে খাবারের জায়গা রয়েছে। তো আমার ভীষণ খিদে পেয়েছিল, তো আমি একটু চাউমিন খেয়েছিলাম আর সুবর্ণ এগুলো খেয়েছিল, কারণ আমি এগুলো খুব একটা আমার ভালো লাগে না। তো বাট সুবর্ণ এগুলো খুব পছন্দ করে। তো গাইস, এটাই ছিল আমাদের একদম হরিদ্বার থেকে জার্নি শুরু করে কেদারনাথ আবার হরিদ্বার ফিরে আসা। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আর এরকমই কিছু স্ন্যাক্স খেয়েছিলাম, ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম। তো এরপর পালা হচ্ছে, আমাদের ট্রেন রয়েছে সন্ধেবেলায়। তো ট্রেনে উঠে আমরা দিল্লি যাব এবং দিল্লি থেকে আমরা ডিরেক্টলি কলকাতায় ব্যাক করব। তো চলো গাইস, এখানেই তোমাদের সবাইকে টাটা বাই বাই করছি, এবং ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, আর পছন্দ হলে লাইক অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবে। তো সবাইকে টাটা বাই বাই।